আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো সন্ধ্যাবেলা নাস্তা আনতে গেছিলাম, সে নাস্তা আনতে যাওয়ার সময় দেখলাম যে ব্রোকলি, তো আলিফ ব্রোকলি অনেক পছন্দ করে, তো ওর জন্য 2টা ব্রোকলি নিয়ে আসলাম। ব্রোকলিটা হালকা ভাপ দিয়ে ডিপে রাখা দিব, যখন স্কুলে টিফিন দিব নুডলস রান্না করবো তখন নুডলসের মধ্যে 2-3টা করে দিব। আমাদের ঘরে কেউ ব্রোকলি তেমন খায় না, আমি ফার্স্ট এই বছরই কিনছিলাম একবার, তো খাইয়ে খুব ভালো লাগছে আলিফের কাছে, তো ওর জন্য আবার নিয়ে আসা হয়েছে। তো এখানে একটা কুটে রাখছি, আরেকটা কুটবো। আর শুধু ব্রোকলি আনি নাই, আবার শাকও নিয়ে আসছি। এখানে পালং শাক নিয়ে আসছি, 2 পদের পালং শাক, 2 আটি পালং শাক আর 2 পদের শাক, একটা হয়েছে গিয়ে লাউ শাক। এগুলো কালকের জন্য এখন কুইটা রাখা দিব, তাহলে কালকে তাড়াতাড়ি রান্না করতে পারবো, সুবিধা হবে আর কি। তা ওইদিকে ইয়াফি খেলতেছে ওর ভাইয়ের সাথে, এর জন্য অনেক শব্দ করতেছে আর আমাকে ডাকতেছে আমাম কইরা। তো সকালবেলা ওইটা ভাত ভাজা করতেছি, এই ভাত ভাজা দিয়েই সকালের নাস্তা করব, আজকে আর রুটি বানাবো না। এই ভাত ভাজা দিয়েই সবাই মিলে নাস্তা করব। কারা কারা সকালবেলা ভাত ভাজা খান? এখানে কিন্তু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভাতগুলোকে ভেজে নিতেছি, আর এটা খেতে খুবই মজা লাগে আমার কাছে। কালকে যে পালং শাক নিয়ে আসছিলাম, সেই পালং শাকটা রান্না করতেছি আলু দিয়া। আমি আলু দিয়া শাক খেতে খুব পছন্দ করি। লাউ শাক, পালং শাক, পুঁই শাক, এইরকম শাকের মধ্যে আমি আলু দিয়া খাই। আবার মূলা শাক খাই না আলু দিয়ে, মূলা শাক এমনি ঝরঝরা ভাজি করি, আর এইসব শাক একটু ভর্তা ভর্তা টাইপ হইলে ভাত দিয়ে মাখা মাখা করে খাইতে আমার কাছে খুবই ভালো লাগে। কার কার এরকম অভ্যাস আছে একটু কমেন্টে জানায়েন। আর এইদিকে এই যে বাটা মাছ ভিজাই নিছি, এই বাটা মাছগুলো কড়া করে ভাজি করব। আর কালকে যে ডিম আলুর ঘাটি রাখছিলাম সেগুলো আছেই, তো আজকে শাক আর এই বাটা মাছ ভাজা আর সাথে একটু টমেটোর ভর্তা করতে পারি। কালকে যে টমেটোগুলো নিয়েছিলাম সেই টমেটোর ভর্তা। আর এই বাটা মাছটা আমি ভাজবো আদা রসুন, আর এই যে এখানে একটু দেখাই আপনাদেরকে, এই যে মরিচ, এই মরিচ কিন্তু হালকা টাইলে আমি ব্লেন্ডার করে রাখছি। এই মরিচটা কিন্তু আমি খাই মাছ ভাজাতে বা এই যে মাংসের তরকারিতে। শুকনা মরিচের গুঁড়াও দেই, আবার এইটাও একটু দেই, ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারেন। অবশ্যই এটার একটা স্মেল, এটা সবাই নিতে পারে না, কাঁচা মরিচের যে রান্নার স্মেল, তো যারা খাইতে খাইতে অভ্যস্ত তারা জানি এটার কী স্বাদ। ইয়ালিফ কি করো? খেলতেছ? তো ইয়ালিফ স্কুল থেকে ওকে নিয়ে আসছি, এখন ও খেলা করতেছে। আমার এই রুমটা কিন্তু খালি, ব্যবহার হয় না, কারণ ঘরের ভিতরে আমরা 2 জন মানুষ, আমি আর ইয়ালিফ। আর ওর বাবা রাতে আসে, আবার সকালবেলা চলে যায়, দুপুরে এখন আবার খাইতে আসে মাঝে মাঝে। আর এই যে দেখেন ইয়াফি কি করতেছে এখানে। ইয়াফি 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 উমা তোমার সাথে লুকালুকি খেলতেছে। আজকে তোমার স্কুলে কি পড়া দিছে? ABCD 1 2 3 এগুলা দিছে, সরে সরে দিছে। আজকে স্কুলে পড়া পারছো? তাই ভালো মতো দেখো এখানে আমি কি বলি তোমার সাথে। তো এই রুমটা খালি থাকে, এই রুমের মধ্যে ওরা লেখাপড়া, মাঝে মধ্যে খেলাধুলা সবই করে। দরজাটা আমি বেশিরভাগ সময় লাগাই রাখি। তো এখন যে দুপুরবেলা ওরা খেলা করতেছে, আর ওই রুমগুলো আমি গুছাইতেছি। যখন একটা রুম গুছাই তখন গুছাইতে গেলে আর কি ওরা অনেক ডিস্টার্বও করে। আমি তো এই বাসায় উঠছি বেশি দিন হয় নাই, সবাই জানেন। আর এই যে দেখতে পারতেছেন, এই যে গাছগাছালির ভিতরে এখানে কিন্তু একটা কবর, এটা একটা পারিবারিক কবরস্থান, আমাদেরই আত্মীয় হয়। তো গতকাল সকাল ভোরবেলা এখানে একটা নতুন কবর দেওয়া হয়েছে। উনি সম্পর্কে আমাদের ভাবি হয়, সে অনেক দিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিল, জরায়ুর ক্যান্সার। তারপরে ওটা চিকিৎসা করার পর ঠিক হয়েছে, তারপরে শুনছি মুখের মধ্যেও নাকি ক্যান্সার হয়েছে। তো আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। তো কালকে ভোর 7টা বা 6:30টার দিকে ওনার কবর দেওয়া হয়েছে। তো কালকে আমি দেখলাম যে সারা রাত এখানে লাইটের ব্যবস্থা করছে। একবার ভাবছিলাম যে ভিডিওটা করি, তারপর আবার করলাম না। সারা রাত এখানে অনেকগুলো লাইট এখনও লাগানোই আছে, মানে প্রথম রাত ছিল কালকে, তার কবরের প্রথম রাত। তো কালকে সারা রাত বাহিরে লাইট লাগানো ছিল। আজকে দেখি একটা শর্টসের মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আমি চিন্তা করলাম যে মানুষের আমল ঠিক থাকলে কবরে আল্লাহ তাআলা নূরের আলো এমনি পৌঁছায় দেয়। যে আলোটা দিছে মানে কবরে এখানে, এটা তো মনে করেন যে পরিবারের যারা সদস্যরা আছে তারা মনে সন্তুষ্টির জন্য দিছে আর কি। হয়তো কয়েকদিন এরকম থাকবে নতুন নতুন, তারপর হয়তো এই আলোগুলোও সরাই নেবে। কিন্তু আমরা যদি ঠিক আমল করি তাহলে কবরে গেলে আল্লাহ পাক আমাদের এই নূরের আলো দিয়ে এই কবর আলোকিত করে রাখবে, তখন বাহিরের আলোর আর দরকার পড়বে না। এইটাই বারবার আমি মনে করতেছিলাম আর কি। রাইস কুকারে ভাতটা বসায় দিছি। তো টমেটোর ভর্তা বানাতে চাইছিলাম, এখন টমেটো তো আর ভাতের সাথে সিদ্ধ দেওয়া যায় না, মানে শর্টকাটে করব। তো এইখানে এই যে
আলু আর সিম একসাথে ভাতের সাথে বসাই দিছি, মানে ভাত বলক আসছে পরে দিয়ে দিলাম, পরে ভাত হয়ে গেলে একটু উঠে এলা ভর্তা করবো। মানে আজকে এত অলসতা লাগতেছে। আর এই যে যেখানে একটা কাঠের চামচ দিয়ে রাখছি, রাইস কুকারে ভাত রান্না করলে বলক আসলে এটা পুরোপুরি লাগাই দিলে ফ্যান পইরা পুরো রাইস কুকার ভরে যায়, যার কারণে এরকম একটা কাঠি দিয়ে রাখি। যারা রাইস কুকারে রান্না করেন তারা জানেন। তো এক ঢিলে দুই পাখি আর কি মারতেছি। আর এইদিকে মাছ ভাজাটাও বসায় দিছি, এই যে কাঁচামরিচের বাটা দিয়ে মাছ ভাজা, একটু হলুদ দিছি আর লবণ দিয়ে। এটা কিন্তু দেখতে এরকম হলে খেতে অনেক টেস্ট। আর এখনই মাত্র দিলাম, কাঁচা অবস্থাতেই আছে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষে চলে গেছিলাম মার্কেটে ইয়ালিফের স্কুলের ড্রেস আনতে। তো ইয়ালিফের স্কুলের ড্রেসের কাপড় নিয়ে নিলাম। এইটা কিন্তু অনেক আগেই নেওয়া হয়েছে, অলরেডি টেইলার্সে বানাইতে দিয়ে দিছি। তো আজকে আমি যাব সেইটা আনতে, মানে স্কুল ড্রেসটা আনতে। এতদিনও ড্রেস ছাড়াই কিন্তু ক্লাস করলো। এটা ৭০ পিসের গজ, ১৬ গজ আর প্যান্ট হলো ১ গজ। তো এখন আমি চুলায় বসিয়ে দিছি আচার, মানে আচার বানাবো। সরিষা তেল দিয়ে দিছি, সরিষার তেল দিয়ে এখানে যে মশলাটা কষাইতেছি এটা হচ্ছে গিয়ে সরিষা, আলাম সরিষা ছিল, কাঁচামরিচ আর রসুন সব একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে পানি ছাড়া ব্লেন্ড করে তারপরে সরিষার তেলের মধ্যে দিয়ে দিছি। এখন এটা একটু পানিটা শুকিয়ে কাঁচা স্মেলটা গেলে আমি এখানে এই যে দেখেন, এই যে এখানে আমি রাখছি জলপাই, সেদ্ধ জলপাই। এই জলপাইটা সেদ্ধ করে আমি ডিপে সংরক্ষণ করছিলাম যখন জলপাই বেশি পাওয়া যেত। এখন কিন্তু জলপাই বাজার আছে কিনা জানি না, খুব কম হয়তো। তো জলপাইয়ের আচারটা বানাবো, টক মিষ্টি আচার বানাবো আর কি। তো পানিটা মশলার কষায় আসলে পরে আমি এখানে এই জলপাইগুলো দিয়ে দিব, দিয়ে আজকে একটু ভাজা ভাজা করে রাখবো, পরে কালকে চিনি দিয়ে টক মিষ্টি আচার তৈরি করবো। আমার মতো কারা কারা এরকম সংরক্ষণ করে রাখছেন, পরে একটু করে বানায় খান। আমি কিন্তু আমও ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছি, সেটারও আচার কিছুদিন পর তৈরি করবো, আগে এটা করে নিই তারপর। তো মশলাটা একটু ভাজার পরে সুন্দর একটা স্মেল বাইর হয়েছে সরিষার কাঁচামরিচের। আমি কিন্তু কাঁচামরিচের ঝালটাই দিছি। যখন আচারটা শেষ হয়ে যাবে, মানে হওয়া শেষ হয়ে যাবে, তখন আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচ চাইলা গুঁড়ো করে দিয়ে দিব। এখন এই যে মশলাটা কষে গেছে, এখন আমি এখানে আস্তে আস্তে যে এখান থেকে জলপাইগুলো নিয়ে দিয়ে দিতেছি। আচার আমি টক মিষ্টি আচার বানাবো ডাল দিয়ে খাওয়ার জন্যে, খিচুড়ি দিয়ে খাওয়ার জন্যে। আমার ছেলে অনেক পছন্দ করে আচার, আর আমার হাজব্যান্ড এমনি আচার খায় না, তবে খিচুড়ি রান্না করলে বা খুদের ভাত রান্না করলে তখন আচারটা খুবই পছন্দ করে। তো এই জলপাই একটু কিছু পরিমাণ দিয়ে একটু নাড়া দিয়ে মশলাগুলো মিশিয়ে নিই। আমি কিন্তু তেলের পরিমাণ এখানে খুবই কম দিছি। যখন চিনি দিয়ে শুকায় নিয়ে আসবো তখন আরও দিব। এটা কিন্তু তেলের আচার না, এটা হচ্ছে গিয়ে টক মিষ্টি আচার বানাবো। এখানে তেল তেমন একটা লাগবে না, কম হইলেই হবে আর কি। মানে এই জলপাইগুলো পুরোপুরি ভাঙা ভাঙা করে ফেলবো, এরকম আলাম অবস্থায় আমি রাখবো না। যখন জলপাইয়ের সময় ছিল, এখনও আছে বাজারে খুব কম, তখন আমি জলপাই এরকম 5-6 কেজি কিনে একটু ভাপ দিয়ে ডিপ করে রাখছিলাম। এখন এখানে মনে হয় 2-2.5 কেজি বাইর করছি আর কি। বাইর করে তারপরে এখন আচার বানিয়ে নিতেছি। তখন এটা একটু ভাজা ভাজা করে রেখে দিব, রাইখা তারপরে আলা প্রতিদিন একটু একটু করে ভাজবো, ভাইজা পরে আলা জলপাই আচারটা করবো।